মাগুরার শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ধর্ষণ নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপ চেয়ে বিভিন্ন জেলায় প্রতিবাদী মিছিল করেছেন সাধারণ মানুষ। এদিকে মাগুরায় আসিয়াকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাগুরায় আসিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল তখন, আর মশাল মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণ বিরোধী মঞ্চসহ বেশ কিছু ব্যানারে জড়ো হন শিক্ষার্থীরা। ধর্ষকদের দ্রুত বিচার সহ নানা দাবিতে স্লোগান ধরেন তারা। বিচারহীনতা সংস্কৃতির প্রচলনের অবসান এই সরকারকে ঘটাতে হবে এবং দর্শকদের জন্য স্পেশাল একটি সেল গঠন করে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কার্য নিশ্চিত করতে হবে। কেউ যদি ধর্ষণ হয় বা যেন ধর্ষণ না হয়, এর জন্য আমরা চাই যে সরকার একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুক, যেখানে শুধু ধর্ষণেরই বিচার কার্য সম্পন্ন করা হবে। একই সময়ে ভিসি চত্বরে আসিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বরিশাল, কুমিল্লা, লক্ষ্মীপুর, নাটোর সহ বিভিন্ন জেলায় প্রতিবাদী মশাল মিছিল করেছেন সাধারণ মানুষ। ধর্ষণের ঘটনায় সরকারের সর্বোচ্চ কঠোর ব্যবস্থার দাবি তোলেন তারা। এদিকে মাগুরায় আসিয়াকে ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় বাড়ির বাইরের দেয়ালও। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসিয়ার মৃত্যুর খবরে বাকরুদ্ধ তার পরিবার সহ এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষকদের দ্রুত বিচারের দাবি তাদের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে মাগুরা শহরের নোমানী মাঠে শিশু আসিয়ার জানাজায় সমবেত হয় হাজারো মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় শ্রীপুরের জারিয়াই গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে দাফন হয় তার। বোনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে ধর্ষণের শিকার শিশু আসিয়ার বড় বোন। 1 মার্চ বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মরদেহ ফিরে আসবে এমন কল্পনাও করেনি কেউ। আদরের মেয়ের সাথে কি হয়েছে এখনো বুঝে উঠতে পারেননি আসিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা। চুপচাপ শুধু দেখছেন আর শুনছেন। স্বজন ও প্রতিবেশীরা মিলে প্রস্তুত করেছে কবর। এর শাস্তি যে করা জড়িত আছে সবার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ায়, যাতে এর দেখে অন্য কোনো মানুষ এরকম খারাপ কাজ করতে সাহসটা না পায়। এমন একটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই দেশের লোক আর কখনো ওই প্রকৃতির লোক যাতে আর কোনো সাহস না পায় এই কাজ। আমরা গ্রামবাসী এরকম ভাবে আশা করিনি যে এরকম একটা জঘন্য কাজ করবে। সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় আসিয়ার মরদেহ। সাথে ছিলেন মা এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে, কারণ দেশে এরকম তো ছোট্ট বাচ্চা একটা মেয়ের এরকম ধর্ষণ হওয়া, এটা মেনে নেওয়া যায় না, এটা কারোর জন্য মেনে যাওয়া যায় না। তো সেজন্য আমরা আছি, আমাদেরই মেয়ে, তো কাজে আমরা সেভাবে দিচ্ছি। আলাদা হেলিকপ্টারে গেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও খেলাফত মজলিসের চেয়ারম্যান মামুনুল হক। ধর্ষণ ও হত্যা চেষ্টার 7 দিন পর বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে মারা যায় শিশু আসিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে মাগুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল হোসেন, আসিয়ার পরিবারের সদস্যরা এখন কি অবস্থায় আছেন আর ওই এলাকার বর্তমান পরিস্থিতি কেমন? এটি মূলত শহরের নিজনান্দ এলাকা। এই এলাকাটিতেই কিন্তু এই শিশুর যে পাশবিকতার শিকার হন। এখানে আপনি পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই হিটু শেখের বাড়ি। এই হিটু শেখের বাড়িতে এসেই কিন্তু 1 মার্চ কিন্তু এসেছিলেন এই শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে। তারপরেই কিন্তু 5 তারিখ দিবাগত রাতে তার সাথে এই পাশবিকতার যে নির্মম চিত্র কিন্তু সারা দেশবাসী দেখতে পেরেছে। দীর্ঘ 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে কিন্তু তিনি কাল মারা গেছেন শিশুটি। তো আমি এখানে এসেছি, এখানে কিন্তু যে শিশুটি মারা যাওয়ার সংবাদ শোনার পরে কিন্তু মাগুরাবাসী সহ সারা বাংলাদেশের লোকজন তারা কিন্তু এই শিশুটির যে মরদেহ দেখার জন্য মাগুরাতে এসেছিলেন এবং মাগুরার সাধারণ জনগণ কিন্তু ছিলেন। আর আমি পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু
হিটু শেখের বাড়ি। এই বাড়িতেই কিন্তু উৎসুক জনগণ এবং সাধারণ ছাত্র সমাজ কালকে যে শিশুটির মরদেহটি মাগুরাতে আনা হয়েছিল, প্রথম জানাজা শেষেই কিন্তু এখানে এসেছিলেন যে সাধারণ জনগণ, তারা এসেই কিন্তু এই বাড়িটিতে অগ্নিসংযোগ করেছেন। আপনি পিছনে দেখতে পাচ্ছেন বাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিটি ইট, কিন্তু এখানে উৎসুক জনতা যারা ছিল তারা কিন্তু তুলে নিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই এসেছেন এটি দেখার জন্য, সকাল থেকে ভিড় করছেন এই বাড়িটি দেখার জন্য। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যে এই আসিয়ার পরিবার এখন কিন্তু শোকাহত। তারা কিন্তু যে শোকের এই মাতম চলছে আসিয়াদের গ্রাম সহ সারা বাংলাদেশেই কিন্তু আসিয়ার যে মৃত্যুতে কিন্তু শোকে পরিণত হয়েছে। আমি বিষয়ে কথা বলেছিলাম, আসিয়ার পরিবারের সাথে কালকে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা কোনোভাবে কিন্তু এই মৃত্যুটি তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন তার পরিবার দাবি করছেন যে তার মেয়ের সাথে যে পাশবিকতার এই চিত্র তারা করেছেন এবং এর মাধ্যমে যে এই মেয়েটি 7 দিন কিন্তু মৃত্যুর সাথে জীবন সংগ্রাম লড়াই করে অবশেষে তিনি চিরবিদায় নিয়েছেন। তারা বলছেন এর সাথে যারা জড়িত রয়েছেন এবং আইনের যে সর্বোচ্চ প্রয়োগ রয়েছে সেই প্রয়োগটি তারা দাবি করছেন। এবং আমি এখানে এসেছিলাম, এখানকার এলাকাবাসী বলছেন যে তার সর্বোচ্চ যে শাস্তি সেটি শাস্তির বিধান রেখে, এবং তারা বলছেন এখানকার এলাকাবাসী বলছেন যে জনসম্মুখে যেন তার এর সাথে যারা জড়িত ছিলেন তার শাস্তির বিধান করা হয়, তারা এটিই বলেছেন। তো এই ছিল মাগুরা থেকে সর্বশেষ পরিস্থিতি। মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন। ধর্ষণ প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি থেকে যেমন বের হওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন খুব জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও ধর্ষকের দৃষ্টান্তমূলক সাজার তাগিদ তাদের। মনোরোগ বিশেষজ্ঞদের মতে সমাজে মূল্যবোধের যে চরম অবক্ষয় রোধে সরকারের আরও কঠোর ভূমিকা রাখতে হবে। সমাজে বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এমনকি ধর্ষণের বীভৎস ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। মানুষ কেন এ ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়? সমাজবিজ্ঞানীদের মতে ধর্ষণের সঙ্গে ক্ষমতার বিষয়টি বেশি সম্পর্কিত। ধর্ষণের ঘটনায় কখনো কখনো আবার ভুক্তভোগী নারীর দিকেই আঙুল তোলা হচ্ছে। তবে সবকিছুর মূলে রয়েছে মূল্যবোধের অভাব, যার ন্যাক্কারজনক উদাহরণ মাগুরার 8 বছরের শিশু আসিয়ার ঘটনা। সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেখানে একটি বড় বিষয় রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে ত্রুটি রয়েছে। জেন্ডার এডুকেশন, এই ধরনের বিষয়গুলো তো আমাদের পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে নেই। এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে কাজ করার একটি বিরাট জায়গা রয়েছে, কারণ আপনি আইনের আশ্রয় তখনই নেবেন যখন অলরেডি অপরাধটি সংঘটিত হয়ে গেছে। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ধর্ষণের শিকার অনেকে সাহস করে মামলা করছেন, তবে আইনি ব্যবস্থা এখন পর্যন্ত নারী বান্ধব হয়নি। ধর্ষণ প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি থেকে যেমন বের হতে হবে, তেমনি সামাজিক আন্দোলন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ধর্ষকের দৃষ্টান্তমূলক সাজার তাগিদ তাদের। স্বাভাবিক মেন্টাল স্টেট বলা যায় না, এখানে এক ধরনের বিকৃত মানসিক জায়গাটাই আসলে প্রকাশিত হয়। নারীকে কিভাবে দেখছে, কাজে এই সব কিছুই হলো একটা মানসিক কাঠামো যে ধর্ষণ করে থাকে তাদের মধ্যে কিন্তু আসলে এটা রিফ্লেক্ট করে। বাচ্চাদের ছোটবেলা থেকেই খারাপ স্পর্শ ভালো স্পর্শ বিষয়গুলো সম্পর্কে সচেতন করা, তাকে সামাজিক দক্ষতার জায়গাটা বাড়ানো। কারণ যে বললাম যে এক ধরনের কিন্তু যারা ভালনারেবল থাকে বেশি, নাজুক বেশি, তাদের প্রতি কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করতে চায়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিশেষ ভূমিকা নেয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর আরেফিন সিদ্দিক মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণে চিকিৎসাধীন ছিলেন বারডেন হাসপাতালে। বেলা 11টায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে হবে তার প্রথম জানাজা। 2009 সাল থেকে 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক। চলে গেলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। গত রাত 11:15টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের। হঠাৎ অসুস্থ হয়ে 6 মার্চ ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এরপর অবস্থার অবনতি হলে নেওয়া হয়েছিল আইসিইউতে। স্বজনেরা জানাচ্ছেন মস্তিষ্কে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে তার। ঢাকা ক্লাবে ইফতারি কিনতে গিয়ে
উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে আসেন স্বজন শুভানুধ্যায়ীরা। জানান তার হাত ধরেই গণমাধ্যমে এসেছেন অনেক খ্যাতিমান সাংবাদিক। আমরা স্যার যে চলে গেলেন এইভাবে হঠাৎ করে, এটাতে আমাদের জন্য এটা একটা কষ্টের বিষয় এবং আমরা স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। কোনো দুর্নীতির অভিযোগ শুনিনি, কোনো পক্ষপাতিত্বের অভিযোগ আমরা শুনিনি এবং তিনি অত্যন্ত সৎভাবে জীবনযাপন করতেন। প্রশাসনেও তিনি তেমনি জীবনযাপন করেছেন। ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে জানাজা শেষে তার দাফন হবে আজিমপুরে বাবা মায়ের কবরে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে তৃণমূল সাজাতে অগ্রাধিকার দিচ্ছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি, যেখানে যুক্ত হতে পারবেন ফ্যাসিবাদী বিরোধী অন্য দলের সাবেক অভিজ্ঞ সদস্যরাও। এদিকে দেশের বিভিন্ন জেলায় কমিটি সাজাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে লেজুর বৃত্তি না থাকলেও নির্বাচনে থাকতে পারে এনসিপির প্রতি সমর্থন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে আত্মপ্রকাশ হয় ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখলেও দল দুটোর নেতৃত্বে থাকা তরুণদের অধিকাংশেরই নেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা। আসন্ন নির্বাচন সামনে রেখে নিবন্ধনের শর্ত পূরণে তৃণমূল গোছাতে নজর দিচ্ছে এনসিপি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে শর্তগুলো পূরণ করতে হয়, 1/3 জেলায় অফিস লাগে, আবার শতাধিক থানা বা উপজেলা পর্যায় পর্যন্ত অফিস এবং কমিটির বিস্তৃতি লাগে। এই শর্তগুলো পূরণ করতে যত অল্প সময়ের মধ্যে আমরা পারি, আমরা সেই চেষ্টাটা নেব। রাজনীতিতে নাম লেখাতে প্রতিদিন কার্যালয়ে আসছে নানা প্রান্তের মানুষ। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পাশাপাশি সমাজের সৎ রাজনীতি অভিজ্ঞ মানুষ খুঁজছে দলটি। নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ, যারা সিনিয়র সিটিজেন আছেন, রাজনীতিতে প্রাপ্য, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও তাদের যুক্ততা এর আগে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এমন যারা বয়সী মানুষেরা আছেন, আমরা তাদেরকেও আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এদিকে গবেষণা ও কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। 14টি সাংগঠনিক বিভাগ আকারে আমরা সারা দেশ থেকে ভাগ করছি। তো সেখানে গড়ে 4 থেকে 5টি করে হচ্ছে যে জেলা প্রতিটি সাংগঠনিক বিভাগে থাকবে। তো প্রতিটি সাংগঠনিক বিভাগে আবার নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রীয় কমিটির লোক দায়িত্বশীল থাকবে। এনসিপির সঙ্গে আদর্শগত মিল থাকলেও সংগঠনটি তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচনে এনসিপির প্রতি সমর্থন থাকতে পারে। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট আকাঙ্ক্ষা, সেটাকে প্রত্যাশা পূরণে তাদের স্তরীয় ঘোষণা করে সেখানে আমরা অবশ্যই এনসিপিকে ইলেকশনে সাপোর্ট করার সুযোগ আছে। 70-এর নির্বাচনে কিন্তু অনেক ছাত্রনেতারাও আপনার জাতীয় ইলেকশন কিন্তু করে। তো সেই ক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন থেকে অনেকের মধ্যে আমি দেখছি যে সে আকাঙ্ক্ষা আছে। তো সেক্ষেত্রে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসলে অনেকেই ইলেকশন অংশগ্রহণ করার সুযোগ আছে। এদিকে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বন্দ্ব প্রসঙ্গে আবু বাকের বলেন, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এর সমাধান হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, সংস্কার ইস্যুতে আলোচনা চলবে, এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সম্মানে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের এ ইফতার অনুষ্ঠান। যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনেরা। ইফতার অনুষ্ঠানে রমজানের তাৎপর্য সহ সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, দর্শন করতে পারে না, মিথ্যা বলতে পারে না। ইফতার অনুষ্ঠানে উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি নেতাদের দাবি, সমমনা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে না। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশকে বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি। অসুবিধাটা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি, কিন্তু
কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। এই সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন আগে করা ইস্যুতে মতভেদ সৃষ্টি না করার আহ্বান জানান। এমন একটি বিষয়ে মতৈক্য না করি, যেটা মতানৈক্য না করি সংসদ নির্বাচন। সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত 3 প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 4000 কোটি টাকার ইভিএম এর দায়িত্ব নিতে চায় না কেউ। 9 মাস আগে ইভিএম প্রকল্প শেষ হলেও এখনও বুঝে নেয়নি নির্বাচন কমিশন। প্রকল্প পরিচালক বলছে প্রকল্পের আওতায় কেনা মালামাল বুঝিয়ে দিলেও নিচ্ছে না কমিশন। অন্যদিকে ইসি বলছে সোর্স কোড বা কারিগরি সত্ত্ব, ডিজাইন, ডেটাবেজ বুঝিয়ে দিলেই ইভিএম নেবে তারা। এমন সংকটে আটকে আছে ইভিএম হস্তান্তর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2018 সালে 3825 কোটি টাকা ব্যয়ে 1.5 লাখ ইভিএম কেনে নির্বাচন কমিশন। 2023 সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা 1 বছর বেড়ে গত বছর জুনে শেষ হয়। প্রকল্পের আওতায় কেনা 1.5 লাখ ইভিএমের মধ্যে এখনও প্রায় 1200টির খোঁজ নেই। অন্যদিকে 1 লাখের বেশি ইভিএম নষ্ট। ত্রয়োদশ নির্বাচনে ইভিএমে নয়, কেবল ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। 9 মাস আগে ইভিএম প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও কমিশনের পক্ষে এখন পর্যন্ত পুরোপুরি ইভিএম টেক ওভার করা হয়নি। কবে নাগাদ ইভিএম হস্তান্তর হবে তা নির্দিষ্ট করে কমিশন ও প্রকল্প সংশ্লিষ্ট কেউ বলতে পারেনি। আমাদের পক্ষ থেকে, প্রকল্পের পক্ষ থেকে যাবতীয় কাজ আমরা সম্পন্ন করেছি, বেশ কয়েকবারই সম্পন্ন করেছি এবং যেভাবে চেয়েছে সেভাবে আমরা কয়েক দফা তাদেরকে বোঝানোর জন্য সকল দলিল, দস্তাবেজ এবং পরিদর্শনে সকল ব্যবস্থা করা হয়েছে। যিনি এটা নেবেন তিনি যদি বলেন যে আমি এটা আর একটু বিস্তারিত দেখতে চাই, তার সেটা প্রাধিকার আছেই, তাই না? যে আমি আর একটু ভালো করে বুঝে নিতে চাই যে হ্যাঁ এটা এখানে কার্যকর। এখন এটার জন্য একটু সময় লাগতে পারে, সে সময়টা প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া আমার মনে হয় উচিত। প্রকল্প ডিজাইনে দুর্বলতা ছিল বলে মনে করছে সংশ্লিষ্টরা। অন্যদিকে কমিশন বলছে ইভিএম এর কারিগরি বিষয় বুঝে না পেয়ে হস্তান্তরে দেরি হচ্ছে। এখন সোর্স কোডটা যদি আমি না জানি বা ওই মেশিনের সাথে যেটা কম্প্যাটেবিলিটি যদি না জানি, তাহলে যদি ভবিষ্যতে কখনো এটা ব্যবহার করার কথা আসে, যে কটাই থাকুক, বা পরবর্তীতে ডিসপোজালের ক্ষেত্রে ওই জিনিসটার প্রয়োজন আছে। যে এখন সোর্স কোড বোঝার বিষয়, সেটা আমাদের প্রকল্পের স্কোপের বাইরে। প্রকল্প সেভাবে ডিজাইন হয়নি যে সোর্স কোডের যে ডেভেলপ, বিল্ড ইত্যাদি নিয়ে এগুলো কাজ করার মতো করে প্রকল্পটি তৈরি হয়নি। যেহেতু এটা তৈরি হয়নি, তো সেই বিষয়টা আমাদের প্রকল্পের পক্ষে বোঝানো সম্ভব না। প্রকল্প যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রকল্প যেভাবে প্রস্তুত করা হয়েছে, এটা যেভাবে সমাপ্ত করা হয়েছে, সেই অনুযায়ী সকল কিছুই দিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রকল্পে ইভিএম সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে কমিশন। অন্যদিকে ইভিএম সংরক্ষণ বাবদ বিএমটিএফ এর কাছে দেনা বাড়ছে ইসির। ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের প্রায় 4000 কোটি টাকা নষ্ট করেছে নির্বাচন কমিশন। অযত্নে, অবহেলায় বেশিরভাগ ইভিএম নষ্ট ও হদিস মিলছে না। এমন অবস্থায় হস্তান্তর নিয়ে জটিলতার মধ্যে ভবিষ্যতে ইভিএম নিয়ে কি করা হবে খোদ জানে না নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওমরার ভিসার জন্য শতভাগ আবেদনেই অনুমোদন দিত ঢাকার সৌদি দূতাবাস, কিন্তু 6 মার্চ থেকে ভিসা দেওয়ার হার 2 থেকে 3% নেমে এসেছে। এতে রমজানে ওমরা করার অপেক্ষায় লক্ষাধিক যাত্রী। একই কারণে হজের জন্য বাড়ি ভাড়া করতেও যেতে পারছেন না এজেন্সির প্রতিনিধিরা। ধর্ম উপদেষ্টা বলেছেন সংকট সমাধানে সৌদি আরবের সাথে যোগাযোগ করা হবে। হজের খরচ বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে বেড়েছে ওমরার যাত্রী। প্রতি মাসে 25 থেকে 30 হাজার মানুষ মক্কায় যান, আর রমজানের ওমরার যাত্রী দাঁড়ায় লাখের কাছাকাছি। কিন্তু গেল 6 মার্চ থেকে নতুন ওমরা ভিসা একরকম বন্ধ। 100টি আবেদনের বিপরীতে ভিসা মিলছে 2 থেকে 3টি। রমজানে ওমরার জন্য কয়েক মাস আগেই টিকিট কেটে রাখেন যাত্রীরা। বর্তমানে এ সংখ্যা 30 হাজারের বেশি। তাদের টিকিটের টাকা ফেরতের বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, জানাচ্ছে হাব।
এখন অনেকেরই যাত্রা বাতিল করতে হচ্ছে এবং এয়ারলাইন্সগুলো এই রিফান্ড দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। আমি মনে করি এটা একটা যৌক্তিক কারণে এই রিফান্ডগুলো পাওয়া উচিত এবং কেউ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে মানুষের মধ্যে, যাত্রীদের মধ্যে, এজেন্সিদের মধ্যে একটা চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। এখানে শত শত কোটি টাকার একটা বিষয় ইনভলভ রয়েছে। আমরা আশা করি এই দেশের এই মূল্যবান বৈদেশিক মুদ্রাগুলো এয়ারলাইন্সগুলো যাতে এভাবে অনিয়মের মধ্যে নিয়ে যেতে না পারে সেই পদক্ষেপ আমাদের মন্ত্রণালয় গ্রহণ করবেন। এদিকে কয়েক বছর ধরে হজের বাড়ি ভাড়ার জন্য আলাদা ভিসা বন্ধ। এজন্য ওমরার ভিসা নিয়ে এসব কাজ করতে যান এজেন্সির প্রতিনিধিরা। ভিসা না পেয়ে তারাও যেতে পারছেন না, অথচ 25 মার্চ শেষ হচ্ছে বাড়ি ভাড়া করার সময়সীমা। কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া ওমরা ভিসা বন্ধ করা হয়েছে, যার কারণে এখন আমাদের এজেন্সির মালিকদের মধ্যে একটা চরম উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। কারণ বাড়ি ভাড়াটা কোনোভাবে সরজমিনে গিয়ে না দেখে করার কোনো সুযোগ থাকে না। আবার রাজকীয় সৌদি সরকার থেকে একটা বাইন্ডিংস আছে 25 মার্চের মধ্যে বাড়ি ভাড়ার কাজটা শেষ করার জন্য। বাড়ি ভাড়া না হলে মিলবে না হজের ভিসা। সংকট নিরসনে মন্ত্রণালয়কে জানিয়েও সমাধান পাননি এজেন্সি মালিকরা। তবে এ নিয়ে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। সৌদি কর্তৃপক্ষের সাথে আলাপ করে হাবের সদস্যের সাথে আলাপ করব, সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব। এদিকে 29 এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু করার কথা থাকলেও এখনও ঢাকা মদিনা রুটে ফ্লাইটের শিডিউলই নিশ্চিত হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অযাচিত এবং সার্বভৌমত্বে আঘাতের শামিল বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ভারত এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে বলেও আশা করেন তিনি। জানান, শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে তিনি জানান, 26শে মার্চ বিকেলে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অংশ নেবেন হুয়াওয়ের একটি সম্মেলনে। এছাড়া বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঢাকা সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন মুখপাত্র। তিনি আরও জানান, বিজিবি ও বিএসএফ এর বৈঠকে সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। ফারাক্কা চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, গঙ্গার পানি প্রবাহ কম হওয়ায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কক্সবাজার সফর ঘিরে নতুন স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। শুক্রবার তাদের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এদিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তারা। কাঁটাতারের বেষ্টনীর ভেতরে রোহিঙ্গা ক্যাম্পে প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল ও সামিয়ানা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর ঘিরে এই আয়োজন। কয়েক ঘন্টার সফরে তারা কথা বলবেন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সাথে। পরিদর্শন করবেন রোহিঙ্গাদের লার্নিং, কালচারাল ও প্রোডাকশন সেন্টার। তাদের এই সফর রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে, সুতরাং মাতৃভূমিতে ফেরত যাওয়ার তাদের এখন সাহস তৈরি হবে। বাস্তুচ্যুত হওয়ার পর ক্যাম্পের কষ্টের জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার নিশ্চিতের জন্য নিজ দেশে ফিরে যাওয়ার বিকল্প নেই। এবার জাতিসংঘ মহাসচিবের এই সফরের দিকে চেয়ে আছেন লাখ লাখ রোহিঙ্গা। অ্যান্তোনিও গুতেরেস যদি আমাদের কাছে আসে তখন আমরা একটাই কথা বলবো, বাংলাদেশ আমাদের দেশ নয়, এখানে আমরা সারা জীবন থাকতে চাই না। 8 বছর হয়ে গেছে, আমাদেরও দেশ আছে। রোহিঙ্গাদের দায় দায়িত্ব হলো UNHCR এর। তারা যদি আমাদের সেফ জোন করে দেয় তাহলে আমরা এখন চলে যাব। 2 গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন আশ্রিতরা।
আমাদের এখন যে খাবার দিচ্ছে সেগুলো মহাসচিবের হাত দিয়ে আসছে। আগে $12.5 দিয়েছিল, সেগুলো আমাদের জন্য পর্যাপ্ত ছিল না। এখন $6 দিবে, এটাও পর্যাপ্ত নয়। আমাদের দেশে আমরা ফিরে যেতে চাই। 2017 সালে আমরা যত মানুষ এসেছি, মিয়ানমারে সবার জায়গা জমি আছে। নিরাপত্তা পরিবেশ তৈরি করে দিলে আমরা আবার ফেরত যাব। একই দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও সরকার প্রধান। তাদের আগমন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। গাজীপুরে ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক কনস্টেবল আহত হয়েছেন, তবে ছাড়েননি ছিনতাইকারীকে। পরে কনস্টেবলকে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। বৃহস্পতিবার রাতে ঝাজর এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। এলো পাথারি ছুরিকাঘাত করে কনস্টেবল মোস্তাককে, তবুও ছাড়েননি ছিনতাইকারী মনিরকে। পরে আরও 2 জন সহ মোট 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেপ্তার মনির মাদক, হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 12টি মামলার আসামি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তাকে স্ট্যাপ করেছে, তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে সে অ্যারেস্ট আছে। ছিনতাইকারীকে ছাড়েনি, ছিনতাইকারীকে ধরে রেখেছে। পরবর্তী তাকে সহ ছিনতাইকারী সহ আমরা আটক করতে পেরেছি। তাকে আমরা মৃত্যু সাথে পাঞ্জালা উঠছে ঢাকা মেডিকেলে নিয়ে আসছি। ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রি। এবারও 100% অনলাইনে মিলবে ট্রেনের টিকিট। আজ দেওয়া হবে 24 মার্চের টিকিট। রেলের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে। আর দুপুর 2টা থেকে মিলবে পূর্বাঞ্চল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট। এরপর পর্যায়ক্রমে 15, 16, 17, 18, 19 ও 20 মার্চ বিক্রি করা হবে 25, 26, 27, 28, 29 ও 30 মার্চের টিকিট। এদিকে আজ থেকে বাসের আগাম টিকিটও বিক্রি শুরু হচ্ছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টিকিটের কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় রোধে টার্মিনালগুলোয় থাকবে পর্যবেক্ষণ দল। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ফিরতি যাত্রার আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামী 24 মার্চ। চিকিৎসক সংকটে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সম্প্রতি 6 জন চিকিৎসক নিয়োগ দেয়া হলেও কর্মস্থলে যোগ দেননি তারা। এ অবস্থায় ভর্তি থাকা রোগীদেরও ছাড়পত্র দেয়া হচ্ছে অন্যত্র চিকিৎসা নিতে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন তারা। বেতাগী উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পদ রয়েছে 34টি। বর্তমানে সেবা দিচ্ছেন মাত্র 2 জন চিকিৎসক। বাধ্য হয়ে গত 6 মার্চ থেকে রোগী ভর্তি সহ সব কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো ডাক্তারই নাই বলতে গেলে, কোনো মেডিকেল অফিসারই নাই। একজন ডাক্তার আছেন, সে হলো ডেন্টাল ডাক্তার, ডেন্টাল চিকিৎসক। তাকে দিয়েও আমি ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করছিলাম, কিন্তু দেখি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এখন একজন মেডিকেল অফিসারও নেই। কয়েকদিন আগে আমার কাছে একজন আরএমও ছিলেন, উনি আরএমও চলে গেছেন, মানে কোর্সে চলে যাওয়ার পর থেকে এখন কোনো ডাক্তারই নেই। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা লোকজন। এছাড়া ভর্তি রোগীদের অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। রোগী আছে না, গতকালকে বলছে যে এখানে ডাক্তার নাই, আপনারা যেখানে পারেন এখানে যান। আমার পোলা নিউমোনিয়া সমস্যা, ওরা 7টা ইঞ্জেকশন না হয় 14টা ইঞ্জেকশন হবে, 2টি ইঞ্জেকশন পরান কেন পরান ছিল কাটতে দিয়েছে, কেননা বলছে তোমরা যেখানে ওইখান থেকে চিকিৎসা নিয়ে যাও। ডাক্তার বলছে আসবে, ডাক্তার তো এখনো আসে নাই। আর মনে করেন আজকে আমাদের 3 দিন হচ্ছে, আর এখানে আমরা থাকবো না, চলে যাইতে হইব। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে সম্প্রতি 6 জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। এসব চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এই স্বাস্থ্য কর্মকর্তার। যারা জয়েন করেন না, যারা এরকম অধ্যত্ব প্রকাশ করেন আমাদের ডিরেক্টর অ্যাডমিন স্যারের, ডিজি হেলথ ডিরেক্টর অ্যাডমিন স্যারের এইগুলো আদেশ বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী যেন একটা এইসব আচরণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর জরুরি ভিত্তিতে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালানোর জন্য ডাক্তারকে যেন এনশিওর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দ্রুত চিকিৎসক নিয়োগ ও চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বেশি দামের আশায় রাজবাড়ীতে অপরিপক্ক রসুন তুলছে কৃষক। এতে স্বাভাবিকের তুলনায় রসুনের ওজন কম হচ্ছে। বাজারে চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে চড়া দামে। অপরিপক্ক রসুন তোলায় উৎপাদন খরচ ও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রসুনের গাছের রং এখনো সবুজ। গাছ মরে যাওয়ার পরেই পরিপক্ক হয় রসুন। এখনো 1 মাস বাকি থাকলেও মাঠ থেকে তোলার ধুম পড়েছে। বাজারে প্রতিমণ রসুন 4 থেকে 4,500 টাকায় বিক্রি হয়। অপরিপক্ক রসুন তুলছে চাষিরা। এতে বাজারে দাম বেশি পেলেও আশানুরূপ ফলন হচ্ছে না। দাম একটু বেশি পেলেও ওজনে কমিয়ে আসতেছে। এখন তুলে বাজারে একটু মূল্য বেশি পাচ্ছে, যার কারণে এই জমিতে হচ্ছে রসুন তুলে বাজারে বিক্রি করতেছে। বীজ, সার, কীটনাশকের দাম ও মজুরি বাড়ায় আবাদের খরচ হয়েছে অন্যবারের চেয়ে বেশি। বিঘা প্রতি খরচ পড়েছে 80 থেকে 1 লাখ টাকা। আর বিঘায় রসুন উৎপাদন হচ্ছে 20 থেকে 25 মণ। গত বছর বিঘা প্রতি উৎপাদন হয়েছিল 30 থেকে 35 মণ। বিঘা প্রতি আমাদের ইন টোটাল খরচ মনে করেন 1 লাখ টাকার মতো, আর আমাদের বিক্রি হইতেছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা কিভাবে কি করব? সব জিনিসের দাম বেশি। আমরা তো চালান পাতি পুরে খাটাই আমরা ক্ষেত খোলা করছি, এখন তো আমাদের চালানটা উঠতেছে না। চাষিদের অপরিপক্ক রসুন না তোলার জন্য নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ। কৃষক অতি দাম পাওয়ার আশায় রসুন কিছুটা উত্তোলন শুরু করেছে, যেহেতু আগাম ফসলের দাম বেশি পায়। কিন্তু এই অবস্থায় রসুন উত্তোলন করলে মাঠ থেকে ওজনে কমে এবং ফলনেও কিছুটা কম। এবছর রাজবাড়ীতে 3,580 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24,818 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সময় এবং দাম বাড়িয়েও সরকারিভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্য অর্জন করতে পারেনি বগুড়া খাদ্য অধিদপ্তর। ধানের দর বেশি থাকায় গত মৌসুমেও আমন সংগ্রহ লক্ষ্য পূরণ হয়নি। এদিকে লোকসানের শঙ্কায় সরকারের সাথে চাল সরবরাহের চুক্তি করেননি অনেক মিল মালিক। গত 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 6.5 লাখ মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল এবং 3.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য বিভাগের। এ সময় 33 টাকা কেজিতে ধান এবং 46 ও 47 টাকা কেজি দরে আতপ ও সিদ্ধ চালের দাম বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরেও চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,41,000 মেট্রিক টন কম, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 26,714 মেট্রিক টন। ধানের ন্যায্য মূল্য পেয়েছে এবং অনেক ভালো দাম পেয়েছে। সরকারের আরেকটা লক্ষ্য থাকে, সেটা হয়েছে যে একটা নিরাপদ মজুদ গড়ে তোলা। আমাদের কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা গোডাউনে একটা নিরাপদ মজুদ আছে। ভিজিডি, টিসিবি, জিআর, এই চাল বাজারে যাওয়ার কারণে বাজারটা কিন্তু স্থিতিশীল। চাষিরা বলছেন এবার ধানের ফলন হয়েছে কম, আর মৌসুমের শুরু থেকেই সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে ধানের দাম ছিল বেশি। এতে সরকারের ঘরে ধান দিতে ছিল তাদের অনীহা। বর্তমান আতপ ধানের বাজার আপনার হলো 19 থেকে 2,000 টাকা, তাহলে ডিফারেন্স হলো 600-700 টাকা মনের ডিফারেন্স। আর মোটা ধান আপনার গতবার ছিল হলো 1800 টাকা, এবার হলো 2020 থেকে 30 টাকা। রেট দিচ্ছে হলো যে 33 টাকা কেজি, আর আমরা পাইকারের কাছে ধান বিক্রি করতেছি 37-38 টাকা কেজি। সরকারের গোডাউনে ধান দিবে শুকন লাগে, পরিষ্কার করান লাগে। 1 বিঘে 10 মণ আর 1 বিঘে 14 মণ আছে। আর বেচতে তো আমরা এই কৃষকরা এমনি লসই খাই দিচ্ছি, লাভ তো আর নেই। খাদ্য অধিদপ্তরের হিসেবে আতপ ও সিদ্ধ চাল দেওয়ার মতো দেশে চাল কল আছে 12,504টি। এর মধ্যে চাল সরবরাহের জন্য চুক্তি করেছে 8,164টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।